আর তুমিও আমার কথা মতো আমার হয়ে সেদিন তুমি তাকে বলেছ তুমি তাকে ভালোবাসো না, শুধু তোমার মনের ভুল ছিল তুমি আদ্রিসকে ভালোবাসো। ও তারপরও বিশ্বাস করতে না চাইলে তুমি ওকে বিশ্বাস করতে বাধ্য করেছো সেদিন, এই ভেবে যে শুধু তোমার জন্য নিজের ভালোবাসা অসম্মান করছে। তবে এইসব করে আদ্রিস তোমাকে পেয়ে যেতে পারলেও আদ্রিতকে আমি নিজের করে উঠতে পারিনি। ওকে ওকে না জানিয়ে আমেরিকা চলে যায় হুট করে একদিন, তারপর আর যোগাযোগ রাখিনি। শালি, আজ তোকে আমি মেরেই ফেলবো। তোরা দুইটা মিলে আমাদের সাজানো স্বপ্নগুলো সব চুরমার করে দিলি। তোকে তো আমি মেরেই ফেলবো। হাকি এবার রেগে গিয়ে সানিয়াকে বেশ মারল। ততক্ষণে সেখানে পুলিশ এসে গেল। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ আনিয়েছেন। ডাক্তার আখি, এভাবে যে কারো কেবিনে ঢুকে আপনি তাকে মারধর করতে পারেন না। আপনাকে আমাদের গ্রেপ্তার করতে হবে। যা, এবার জেলে ভাত খা। চুপচাপ পুলিশকে যেতে বল। এই দেখ, ফোনে তোর সকল কথা রেকর্ড করেছি। বুঝতেই তো পারছিস, মানুষকে ফ্রড কেসে জেলে যাবে। আর আমার ক্ষমতা সম্পর্কেও ভালো জানিস। তোর লাইসেন্স ক্যান্সেল করিয়ে দিতেও সময় লাগবে না আমার। আমাকে খেপাস না, জানিসই তো আমি কি জিনিস। চলে যেতে বল পুলিশকে। হাকি সানিয়ার পাশেই ছিল তখন। হাকি দাঁত কটমট করে কথাগুলো বললে সানিয়া ভয় পেয়ে গেল। আঁকি যে নিজের আসল রূপে চলে এলে এক ধরনের সাইকোতে পরিণত হয় তা সে জানে। তাই আর সুযোগ না নিয়েই বিষয়টা রফাদফা করার চেষ্টা করে। ইন্সপেক্টর সাহেব, আপনারা চলে যান, আমি আখির বিরুদ্ধে কোনো কেস করছি না। আপনি ভয় পেলে হবে না তো, আমরা আছি। আরে আপনারা যান তো, আমার আপনাদেরও প্রয়োজন নেই এখন। অতঃপর পুলিশ চলে যায়। তোরটা না হয় পরে দেখবো সানিয়া, আগে আদৃশের ভাগটা দিয়ে আসি। সানিয়াকে অনেকটাই জোরালো থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে বেরিয়ে আসে সেখান থেকে আঁকি। অতিরিক্ত রাগেই তার হাত পা একরকম কাঁপছিল তখন। হাসপাতালের বাইরে একটা দোকান থেকে হানি কিনে খেয়ে নিলে রাগ দমনের সুবিধার্থে। অতঃপর আদৃশের উদ্দেশ্যে যেতে নিলে কল আসলো আবার আদৃতের। নাম্বারটা দেখেই মুখটা মোচড় দিয়ে উঠল। যার জন্য এত কিছু করলো তার জন্যই তো কিছু করা হয়েই উঠল না কি। নিজের থেকে হাদিতকেই বেশি অসহায় মনে হচ্ছে তার, যে আজ অব্দি আখির পথই চেয়ে বসে আছে। লোক কাউকে কতটা ভালোবাসলে এমন কিছু করে যেতে পারে। হয়তো সে ভালোবাসার পরিমাপ করে ওঠার সামর্থ্য আখির নেই। বর্তমানে এসবের কিছুই আখি আদিত্যকে জানাতে চায় না। হাই নিজেকে ঠিক রাখার চেষ্টা করে ফোন ধরলো। কি হয়েছে ডক্টর আদিত্য? কোথায় তুমি? আসছো না কেন এত সময় ধরে? আমি এখন আসবো না, জরুরি কাজ আছে। তোমাকে এখনই আসতে হবে আখি। আমাদের হাসপাতালের বেশ পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক এমার্জেন্সি। এখানে ডাক্তারদের কমতি পড়েছে, তুমি জলদি আসো। আচ্ছা ঠিক আছে, আসছি। আখির কাছে তার অনুভূতির উপরে তার দায়িত্বের অবস্থান। তাই বর্তমানে হাসপাতালে ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর জিসান পেলেও আমিরুলের ঢাকার বাড়ির ঠিকানা। আশার আলো খুঁজে পেল সে। আমিরুলের বাড়ি অবধি পৌঁছলে নিশ্চয়ই তাহমিনা অবধিও সহজেই পৌঁছে যেতে পারা যাবে। হাসপাতালে অনেক তোড়জোড় শুরু হয়েছে। অনেক এমার্জেন্সি দেখার পর ক্লান্ত হয়েই নিজের ক্যাবিনের দিকে হাঁটা ধরল আঁকি। পথিমধ্যে হাদিতের ক্যাবিন। কেন জানি মন টানলো সেদিকটায়। মনের টানে সারা দিয়ে ঢুকে গেল সেই ক্যাবিনে। হাদিতও এখনো ক্যাবিনে ফিরেনি। আঁকি ক্যাবিনের একটা চেয়ারে এসে বসলো। হাদিতের সান্নিধ্যে মনের প্রশান্তি তো সেই 6 বছর আগেও পেত আঁকি। আজ কেবিনে আদিত্য না থাকলেও তার গায়ে ঘ্রাণ যেন স্পষ্ট নিতে পারছে এসে। বিষাদে মন ছেয়ে আছে। একটা ভুল পদক্ষেপ। ভালোবাসার মানুষটাকে ভুল বোঝার পরিণামস্বরূপ 6টা বছর নাশ হয়ে গেল তার। সব কিছুই শেষ হয়ে গেল। আঁকির হঠাৎ চোখ গেলেও হাতিদের হ্যান্ডব্যাগের উপর। ব্যাগে চেইন খোলা, হয়তো তাড়াহুড়ায় খোলা রেখেই চলে গেছে। ব্যাগের ভেতর উকি মেরে আছে একটা ডায়েরি। আঁখির কৌতূহল জন্মালো তাতে। এমনিতে এই যে কারো জিনিসে কখনো না বলে হাত না দিলেও আদিতের ক্ষেত্রে কখনো ফর্মালিটি করেনি সে। তাই ওটা হাতে নিয়ে নিল। প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা সুখ পাখি, নিচে ছোট্ট আকারে লেখা আমার হিটলার আঁকি। আঁকি আলতো করে হাত বুলালো লেখাগুলোর উপরে। আন্দাজ করতে পারলেও কেবিনে কেউ আসছে। তখন তার দাড়িটা খুব গোপনেই লুকিয়ে নিল তার কাপড়ের নিচে। আরে আখি, কখন আসলে এখানে?
এই তো একটু আগে। তা বলো, কোথায় গিয়েছিলে? তুমি জানো আমি কতটা পেরেশানিতে ছিলাম তোমাকে নিয়ে। এত ভাবেন কেন আমাকে নিয়ে? আমি কে হই আপনার? সব কিছু কি শুধু বোঝাতে হবে আখি? বুঝে নেয়ার ব্যর্থতা বছরের পর বছর কাটিয়ে দেয়ার থেকে মুখে বলাই শ্রেয়। মানে? মানেটা কি বুঝে নেয়ার চেষ্টা করা যায় না? ছলছল চোখে আখির বলা কথাটা হাদিতকে আরো অস্থির করে তুলল। হাদিত ছুটে গেল আখির পাশে। কি হয়েছে আখি, বলো আমায়। তুমি ঠিক আছো তো? এ কি, তোমার হাতে কি হয়েছে? অনেকটা কেটে আছে, রক্তও শুকিয়ে গেছে। কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলে? দেখো, বসো তুমি, আমি ফার্স্ট এইড আনি। তখন সানিয়াকে মার ধরে আখির হাতের ফোনের নিচ অংশে অনেকটাই কেটে গিয়েছিল আখি। হাদিত এবার বেগতিক পায়ে ফার্স্ট এড বক্স এনে আখির ক্ষততে ওষুধ লাগাতে শুরু করেছে। আখি হপলকেই তাকিয়ে আছে তার দিকে। এখনো ততটাই ভালোবাসা উপলব্ধি করতে পারছি যতটা 6 বছর আগে করলাম আপনার ওই চোখে নিজের জন্য। তবে কেন আমি তা তখন অবিশ্বাস করে গেলাম। আজ যে বড্ড ইচ্ছে করছে ডক্টর সাহেব আপনাকে জড়িয়ে ধরি, চিৎকার করে কেঁদে বলি যে ওরা আমাকে ঠকিয়েছে, আমাদের ভালোবাসা ভুলের নিচে চাপা দিয়েছে ওরা। তুমি বড্ড বেখেয়ালি, এখনো বাচ্চামো যায়নি তোমার। উপর থেকে শাসন করার মতো কেউ নেই তো, তাই এমন। আপনি তো খুব শাসন করতেন, এখন কেন ছেড়ে দিলেন? অধিকারটা কি আদৌ আছে? ধরে রাখতে জানলে কখনো কিচ্ছু হয় না। কথাটা বলেই আখি উঠে চলে গেল। ডাইটা এমনভাবেই লুকালো যাতে আজিতও না দেখতে পায়। হাদিতও বুঝে উঠতে পারল না আখির কথার মানে। জিসান পৌঁছালো আমিরুলের বাড়িতে। কিছুটা হতাশ হলো সেখানে গিয়েও, কিন্তু পুরো খালি হাতেও তো ফিরে আসেনি। সেখানে গিয়ে আমিরুলের পরিবারকে জেরা করে জিসান অতঃপর সকল তথ্য জানতে পায় তার বাবার কাছে। মিস্টার নজরুল, আপনি তো আমিরুলের বাবা, রাইট? আমিরুল যশোরে দ্বিতীয় বিয়ে করে থাকতো, কথাটা আপনি কবে থেকে জানেন? বাবা, ও যশোরে একটা ভালো জব পেয়েছে বলেছিল, সেখানে থাকতে মাঝে মধ্যে টাকা পাঠাতো। কিন্তু 1 বছর পর জানতে পারলাম ও তার স্ত্রী নীলিমার দূর সম্পর্কের বোন ঋতুকে বিয়ে করে নিয়ে সেখানে থাকছে। কথাটা শুনেই নীলিমা আয়ত্তের বাইরে চলে যায়। আমাদের না জানিয়ে সেখানে গিয়ে ঝগড়াঝাটি শুরু করে। ঋতু না তাহমিনা? না বাবা, হৃদয়। আপনি এত শিওর কি করে যে মেয়েটার নাম ঋতু? ওই মেয়েটা নীলিমার দূর সম্পর্কের বোন ছিল। কোনো এক কাজে কয়েকদিনের জন্য থাকতে এসেছিল আমাদের এখানে, কিন্তু কয়েকদিন গেলে নীলিমা নিজেই তাকে ঘর থেকে বের করে দেয়, তার উপর এক প্রকার জোর খাটিয়ে, যাতে আমরা অবাক হই। আর তারপর তো জানতে পারি আমিরুল ওকে বিয়ে করেছে। ঋতুর কি কোনো ছবি হবে আপনার কাছে? না বাবা, ও মানুষের সাথে মিশতো কম, ছবি উঠতো না। ওর বাড়ির ঠিকানা আছে? হ্যাঁ, ওর বাড়ির ঠিকানা বলতে পারবো। ঠিক আছে, ঠিকানাটা লিখে দিন আমায়। আর হ্যাঁ, ওকে যে আমিরুল বিয়ে করেছে খবরটা কে দিয়েছে আপনাকে? ওর বাবা নিজে ফোন করে। কি, ওর নিজের বাবা জানিয়েছেন আপনাকে বিয়েটা? হ্যাঁ বাবা, আর এটাও বলছেন ওনার মেয়ের মানসিক অবস্থা ভালো নয়, পারলে কোনো পদক্ষেপ নিতে ওর বিরুদ্ধে। ওনার কথার মানে আমি কিছুই বুঝতে পারিনি তখন। আজ আর আদেশের ওখানে যেতে চায়নি আখি। সারাদিনের কাজে বেশ ক্লান্ত সে। আদেশের সামনা করতে হলে যে অনেক শক্তির প্রয়োজন হবে তার। এদিকে ভেবে পাচ্ছে না হাদিতকে কি সব জানানো উচিত। সবকিছু শুনে কি প্রতিক্রিয়া করবে সে? সে কি সব কিছু সহ্য করে উঠতে পারবে? মেনে নিবে কি সব কিছু স্বাভাবিকভাবে, নাকি সৃষ্টি করবে কোনো ধ্বংসের তাণ্ডব? হাদিতকে নিয়ে তো এক প্রকার ভয় হয় আখির, রাগ তার প্রচুর। হুঠাৎ চলে না আসলেও যখন আসে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে হাদিত। তাতে নিজের ক্ষতি হবে কি না সে বিষয়ে কোনো হুঁশ থাকে না তার। তাই এত ভাবছে আখি, বিষয়টা কি আদৌ জানানো উচিত হবে আদিত্যকে। অনেক ভাবার পর সিদ্ধান্ত নেয় আখি আদিত্যকে জানাবে সব কিছু। আদিত্যকে কক্ষে না পেলেই খোঁজ নিয়ে জানতে পারে আদিত্য ছাদে, তাই সেদিকটায় যায়। ছাদে প্রবেশ করতেই থমকে যায় আখি। সামনে চলমান দৃশ্য চোখে ভাসতেই রিঙ্কি একটা শর্ট নাইটি পরে জড়িয়ে ধরেছে আদিত্যকে, জোরে জোরে বলছে, আই লাভ ইউ আদ্রিত, আই লাভ ইউ।
আদিত্য তাকে সাথে সাথে টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বেশ কর্কশ গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি না রিঙ্কি, বুঝো না কেন? ভালো ভালোই বলছি আমেরিকা চলে যাও। আমি তোমার টিকিট বুক করে দিয়েছি, কাল রাতে ফ্লাইট। আমি যাব না। তুমি বলো, আমার মধ্যে কি কমতি আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসো না? ওই ডিভোর্সের মধ্যে কি পেয়েছো যে দিন রাত ওর পিছনে পড়ে থাকো? ও এমন কি দেবে তোমায় যা আমি দিতে পারবো না? নাকি রাত কাটাই তোমার সাথে, তাই ওর শরীরের মায়া ছাড়তে পারছো না? রিঙ্কি, গর্জে উঠে আদিত্য হাত উঁচুতে উঠিয়ে নিলেও রিঙ্কির গালে থাপ্পড় বসিয়ে দিয়ে উঠতে পারে না। আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি না, নইলে আখিকে অসম্মান করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে বুঝিয়ে দিতাম। কাল রাতে বাড়ি ফিরে যেন আমি তোমাকে না দেখি, নইলে ভালো হবে না। আদিত্য চলে আসতে নিলে আখিকে দেখতে পেল। আখি, তুমি এখানে? ওই আসলে খাবার দেয়া হয়ে গেছে নিচে, ডাকতে এসেছিলাম। হাকি কিছু শুনি বা দেখেনি এমন ভাব করে চলে গেল সেখান থেকে। আখি কিছু শোনেনি তো? রিঙ্কির কথাগুলো যদি শুনে থাকে তবে নিশ্চিত খুব কষ্ট পাবে, যা আমি মেনে নিতে পারবো না। হাকি চলে আসলো নিজের কক্ষে। আজ 6 বছর পর আদিত্যকে নিয়ে সেই জ্বলন অনুভব করতে পারলো মনে, যা 6 বছর আগে কোনো মেয়ের সাথে আদিত্যকে দেখলে হতো আখি। প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। হয়তো জীবন চলতে গিয়ে তাকে মনের এক কোণে ধামাচাপা দিয়ে রেখে দেওয়ার প্রচেষ্টা করে ব্যর্থ প্রেমিকগণ। হাকিও তো তাই করেছিল, কিন্তু হাপিও এক তিক্ত সত্য আদিত্যের প্রতি তার সেই সুপ্ত অনুভূতি যেন আবারও জাগিয়ে তুলল। অনুভূতির মাত্রা আজ আগের মতোই এত প্রখর না হলেও কম কোথায়। কিন্তু সর্বনাশা আরেকটা সত্য পিছু টানছে আখিকে। আখির সাথে যে আদৃশের নাম জুড়ে গেছে। ডিভোর্স নামক কলঙ্ক নিয়ে বেঁচে থাকা আখি কি করে আদিত্যের পবিত্র জীবনে দাগ মাখাতে যাবে? রিঙ্কির বলা কথাটা বড্ড আঁচড় কেটে গেছে আখির মনে মুহূর্তেই। না, আখি সেই সত্য আর বর্তমানে আদিত্যকে জানাবে না। যদি আদিত্য এখনও তাকে ভালোবেসে থাকে, যদি তাকে আবারও ফিরে পেতে চায়, তখন কীভাবে ফিরবে আখি তার জীবনের এই কলঙ্ক সহিত? কাজের লোকগুলো কাজ ছেড়ে চলে গেছে, তার কারণ এখনো অবধি বুঝে উঠতে পারেনি আদৃশ। শুভ্রতা তার শাশুড়ি মা আর রেহানকে নিয়ে আজ বেশ সকালে হাঁটতে বেরিয়েছিল। বাড়ির প্রবেশদ্বার দিয়ে ঢুকছিল তারা। আদৃশ তার রুমেই ছিল। তখনই আদিলদের কক্ষ থেকে হৃদিকার চিৎকার শোনা যায়, আদৃশ, বাঁচাও আমায়, বাঁচাও। চিৎকার শুনে আদৃশ আর বাকি সবাই ছুটে যায় সেদিকে। আদৃশ দরজায় লাথি মারছে, ডাকছে হৃদিকাকে, কিন্তু ভেতর থেকে দরজা আটকানো। শুধু হৃদিকার চিৎকার শোনা যাচ্ছে, আদৃশ, বাঁচাও আমায়। আদিল ভাইয়া প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না। আদৃশ লাথি দিয়েই যাচ্ছে হৃদিকাকে ডেকে ডেকে। হঠাৎ দরজা খুলে হৃদিকা এসে জাপটে ধরল তাকে। আদৃশ তাকে ঝটপট নিজের থেকে ছাড়িয়ে দেখতে পেল তার ব্লাউজের বিভিন্ন অংশ ছেঁড়া, সাথে নখের আঁচড়। চুলগুলো উস্কো খুস্কো, এক প্রকার কাঁপছে হৃদিকা। পেছনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে আদিল। পেরেশানিতে জিজ্ঞেস করলো আদৃশ, কি হয়েছে রিদিকা? তোমার এই হাল কেমন করে হলো? আদৃশ ভাইয়া বেশ কয়েকদিন থেকেই আমার উপর কোন নজর দিয়ে রেখেছিলেন। আমি ব্যাপারটা বুঝতে পারলে ওনাকে এড়িয়ে চলতে শুরু করি, কিন্তু আজ ঘর খালি পেয়ে আমাকে ফন্দি করে নিজের কক্ষে ডাকলেন। বললেন নাকি সুব্রতা আপু বাইরে, এদিকে উনি ওনার ওয়ালেট খুঁজে পাচ্ছেন না, একটু খুঁজে দিতে। আর সেই সুযোগে দরজা লাগিয়ে উনি আমার সাথে। এরপর আর কিছু না বলতে পেরে হু হু করে কান্না করে দেয় ঋতিকা। আদৃশের শরীর জ্বলে ওঠে অল্পতেই। সম্পর্কের সীমা লঙ্ঘন করে তেড়ে গিয়ে বড় ভাইয়ের গালেই থাপ্পড় বসিয়ে দেয় আদৃশ। প্রবল খুশিতেই তাকে আছড়ে ফেলে ফ্লোরে। আদিল এতটাই হতভম্ব হয়ে আছে যে এমন কিছুর বিপরীতে প্রতিক্রিয়া কি করা উচিত ভেবে বের করে উঠতে পারছে না। শুধু চোখ বেয়ে ঝরে চলেছে তার জলের স্রোত। আদৃশ আবারও আদিলকে মারতে গেলে শুভ্রতা এসেই আদৃশের পায়ে হুমড়ি খেয়ে পড়ল। আদৃশ, বিশ্বাস করো, আদিল এমনটা করতে পারে না। তুমি তো ওকে ছোটবেলা থেকেই চিনো, ও এমন না। প্লিজ ওকে মেরো না। আর ও তোমার বড় ভাই। ওই রাধিকা মিথ্যে বলেছে। মিথ্যুক আর অন্যায়কারী তো তোরা। মানুষের খেয়ে মানুষের পরে মানুষের পেছনে ছুরি চালাবি। আজ তোদের আসল অবস্থান দেখিয়ে দেবো আমি।
কথাগুলো বলে শুভ্রতাকে লাথি দিয়ে পাশে ফেলে আদিলকে ফ্লোর থেকে তুলে আবারও মারার জন্য হাত ওঠালে সে হাত পাকড়াও করলো আঁখি। আঁখি আদর্শকে কিছু করে ওঠার সুযোগ না দিয়ে তার দুই গাল বরাবরই 6 থেকে 7টা থাপ্পড় বসালো। তারপর তাকে কয়েকটা ঘুষি দিয়ে ফ্লোরে ফেলে দিল। আদর্শ এবার অতিরিক্তই খেপে গেল। তেরে সে আঁখিকে থাপ্পড় বসাবে তার আগেই তার হাত পেছনের দিকে মুড়ে নেয় আঁখি। অপর হাত দিয়ে আঁখিকে পাকড়াও করতে চাইলে সে হাতও মুড়ে ধরে আঁখি। আঁখি আর আদৃশের বেশ কড়া টক্কর পড়েছে। আদৃশ বেশ বলিষ্ঠ হলেও আঁখির দক্ষতার সাথেই পেরে উঠছে না। আদৃশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে দাঁত কটমট করে বলতে লাগলো, আখি ভালো হবে না, ছেড়ে দাও আমায়। তুমিও নিজের সীমা লঙ্ঘন করে গেছো, তোমাকেও আমি ছাড়বো না। আঁখি এবার তার হাত ছেড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, যাতে ওয়ার্ড্রোবের এক কোণেই আদৃশের কপাল লেগে কপালের এক পাশ বেশ খানিকটা কেটে গেল। এবার রিদিকা আক্রমণ করলো আঁখির উপর। তোর সাহস কি করে হলো আঁখি আমার আদৃশকে এভাবে মারার? রিদিকা এসে আঁখিকে থাপ্পড় মারতে নিলে আঁখি ইচ্ছে মতো বেশ কয়েকটা থাপ্পড় মেরে তাকে ফ্লোরে ফেলে দিয়ে কয়েকটা লাথিও মারল। আদৃশ আবার আঁখিকে জব্দ করতে আসলে আঁখি তাকেও আরও কয়েকটা ঘুষি দিয়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি মনে করিস তোরা নোংরার দল আখির সাথে পেরে যাবি? কি করে ভুলে যেতে পারিস তোরা আমি আখির সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি? তোদের তো এখনই মেরে ফেলতে মন চাইছে, কিন্তু মারবো না, কারণ তোদের সহজ মৃত্যু আর যেই হোক আখি মেনে নিতে পারবে না। তোদের হাল তো এমন হবে যে রোজ মরার জন্য প্রার্থনা করেও মরতে পারবি না। আজ তুমি একজন মেয়ে আর কখনো আমার স্ত্রী ছিলে ভেবে ছেড়ে দিচ্ছি আখি, নইলে নইলে আজ এখান থেকে বেঁচে ফিরতে পারতে না তুমি। তোমাকে প্রাণে ছেড়ে দিলেও ভেবো না তুমি ছাড় পাবে। কেস করব আমি তোমার নামে। লোকের ঘরে ঢুকে তাদের প্রাণে মারার চেষ্টা করছো তুমি। দেখি এবার ডাক্তারি লাইসেন্স কি করে আটকাও। ভুলো না আমি একজন উকিল। উফ, যা লম্পট উকিল, ডাক্তারের লাইসেন্স তোর বউয়ের মতো সস্তা দ্রব্য না যে চাইলেই তাকে নিয়ে খেলা করবি। আমাকে কেসের ভয় দেখাস? আরে তোর উপর তো কেস করার সামর্থ্য থাকা সত্ত্বেও করিনি আমি, কারণ তোর পরিণতি আমি অনেক ভয়াবহ ভেবে রেখেছি। শুক্রিয়া কর আল্লাহর কাছে যে তুই এখনো জীবিত আছিস, কিন্তু মনে রাখিস তোর ধ্বংস আমার হাতেই হবে। আমাকে আমার ভালোবাসা আমার ডক্টর আদ্রিতের কাছ থেকে দূর করার পরিণাম তো তোকে ভোগ করতেই হবে। আদ্রিতের কাছ থেকে দূর করেছি মানে? আমতা করে বলল আদৃশ। ভালো সাজছিস লম্পট, তুই কি মনে করেছিলি আমি কখনো জানতে পারবো না? মনে রাখিস আদৃশ, তুই কার সাথে খেলা করেছিস তোর এমন অবস্থা করব যে মৃত্যুর আশায় তুই আফসোস করবি। চলো মা, ভাইয়া, আপু, এখানে আর থাকতে হবে না তোমাদের। তোমার ভাই আর আপুকে নিয়ে যাও, আমার মা কোথাও যাবে না। আঁখি কথাটা জবাব দেওয়ার আগেই মা বলে উঠলেন, বাবারে, তোর কামাই খেয়ে বেঁচে থাকার থেকে ভিক্ষে করে খাওয়াটাই সম্মানের হবে আমার কাছে। চল আখিমা, আমায়ও নিয়ে চল। তোরা নিজেদের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আয়। না মা, ওই স্বার্থপরের দেয়া কিছুই তোমাদের নিতে হবে না। আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কিছুর কমতি রাখবো না, শুধু আমার সাথে চলো। চলে যাওয়ার আগে আর একবার ভেবে নাও মা, একবার গেলে কিন্তু আবার ফিরতে পারবে না। আল্লাহ যেন মরার আগে আর তোর মুখ না দেখান। তাচ্ছিল করে কথাটা বলে মা সবার আগে হাঁটা ধরলেন। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আদিল। শুভ্রতা রিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল। অবশেষে আদৃশ আর রিদিকার দিকে ক্রোধান্বিত চোখে তাকিয়ে চলে গেল আখিও। ড্রয়িং রুমে বসে কান্না করে যাচ্ছেন জাহানারা রহমান। পাশে বসে আছে আদি, শুভ্রতা, রিহান আশেপাশে দৌড়ে খেলা করছে। কি হয়েছে মা? কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি তোমরা কেউই আমার সাথে তেমন যোগাযোগ রাখতে চাইছিলে না, আর আজ এমনটা। বলো না আমায়, কি হয়েছে? আজ তোমাকে সব বলবো আখি, আজ আর ভয় নেই আমাদের। বলো আপু। সব কিছু রিদিকেই করেছিল। সেদিন ইচ্ছে করে আমার পায়ে গরম তরকারি ফেলে দেয়, কিন্তু তখনই আদৃশের গাড়ির শব্দ পেয়ে আমাদের অবাক করে দিয়ে নিজের হাতে গরম তরকারি ফেলে দেয়, নিজের গালে নিজে থাপ্পড় মারে।
তারপর আদৃশকে আসতে দেখেই হাউমাউ করে কান্না করে মায়ের পায়ে পড়ে যায় আর আমাদের আদৃশের চোখে খারাপ প্রমাণ করে। সেদিন আদৃশ আমাদের কারো উপর বিশ্বাস করেনি। তারপর থেকে আদৃশ যখনই বাড়িতে থাকে না ও আমাদের দিয়ে অনেক কাজ করাতে চাইতো, আমাদের সাথে খারাপ আচরণ করত। একদিন আমি প্রতিবাদ করতে গেলে আমাদের দিহানের গলায় ছুরি বসিয়ে দেয়, বলে কি না ওর সাথে লাগতে এলে কখন কোথায় দিহানকে লাশ বানিয়ে ফেলে দিবে তার কোনো নিশ্চয়তা নেই। কথাটা বলে দিহানকে বেশ জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমরা চাইলেও তার বিরুদ্ধে কিছু করতে পারতাম না, কারণ আদৃশ তার কথাই ছিল। উল্টা আমাদেরই দোষারোপ করত। তুমি চলে আসার পরের দিনই বাড়ির সকল সিসিটিভি ও নিজেই খুলে নিয়েছে, আদৃশকে এই বলে যে ওর এসব ভালো লাগে না, সব সময় নজরবন্দি লাগে, যাতে ওর বিরুদ্ধে চাইলেও প্রমাণ রাখতে পারতাম না আমরা। তাছাড়া ভয় পেতাম ও ও কথায় কথায় ছুরি এটা ওটা নিয়ে মারতে আসতো আমাদের। একদিন আদৃশকে ওর পক্ষ রেখেই ওকে চ্যালেঞ্জ করি, আদৃশকে সব বলতে গিয়েছিলাম সব কিছু, কিন্তু তখনই ও নিজের হাতে মায়ের হাত জোর করে তার মাথা ধরে আদৃশকে বোঝালো আমরা ওর উপর অত্যাচার করি। আমাদের না থাকার জায়গা ছিল নিজেদের হয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা, হয়তো নিজেদের বাঁচানোর চেষ্টা করতাম, লুকিয়ে লুকিয়ে ওর কার্যকলাপ ভিডিও করতে পারতাম, কিন্তু ও এসব কিছুই কোনো সুযোগ দেয়নি আমাদের। অনেক চালাক হৃদিকা, এক ধরনের পাগল যে নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য নিজেকেই আঘাত করতে পারত। তাকে কেউ কিভাবে ভয় পাবে না? কাজের লোকগুলোর সাথেও এমনটা করত। একদিন ওদের খুব মারে, তারপর কাজ ছেড়ে চলে যেতে বাধ্য করে। ওরা চলে যায়, অতঃপর আমরা ঘরের কাজের লোকের মতো সারাদিন খাটতাম। আজকে কি হয়েছিল? আজ আমি নিজের কক্ষেই ছিলাম, কিছু কাজে বেরোনোর ছিল, শুধু শুভ্রতা ফিরে আসার অপেক্ষা করছিলাম। কিন্তু তখন হঠাৎ হৃদিকা আমার কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে নিজেই নিজের কাপড় ছিঁড়ে চিৎকার করতে থাকে। আমার বোধগম্য কোনো কথা যাওয়ার আগেই সব কিছু ঘটে যায়। আমার কপালে এতই ভালো যে নিজেরই ছোট ভাইয়ের হাতে মার খেতে হলো। কপাল আপনার না, ওই আদৃশের খারাপ যে আপনার মতন একজন আদর্শ মানুষের গায়ে হাত তুলেছে। আমার তো খারাপ একটা বিষয়ে লাগছে যে এত কিছু হয়ে গেল আর তোমরা আমাকে কিছু বললে না। আমি বলতে চেয়েছিলাম আখি, কিন্তু হৃদিকা প্রায় সব সময় আমাদের উপর নজর রাখত, পরিষ্কারভাবে আমাদের বলেছিল যদি আমরা তোমার সাথে কোনো যোগাযোগ রাখি তবে আমাদের সাথে তোমারও খারাপ করবে, আর সবার প্রথম ও দিহানকে মারবে। যে মেয়ে আদৃশের মতো তোমার পাগল প্রেমিককে বশ করতে পারে, মা পাগল ছেলেকে নিজের আঁচলে নিতে পারে, ভাই ভক্ত ভাইকে তার শত্রু বানিয়ে দিতে পারে, তাকে ভয় কি করে পেতাম না বলো? ভয় তো ওকেও পেতে হবে, আর কাউকে না পেলেও আল্লাহ তাআলাকে, আর তারপরে আর একজনকে। আর একজন মানে? তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না আপু, তোমরা এখন আমার কাছে নিরাপদে আছো, আর আমার কোনো ভয় নেই। ভালো তো একবার ওই হৃদিকার পাওয়ার পালা। আমি কখনো ভাবিনি যাকে আমি কেছো ভাবতাম সে নাগিন বেরোবে। যতটুকু আমার ডক্টরি ক্ষমতা বলে, পাগলামি তো হুট করে মাথায় চড়া নয়, তার উৎপত্তি প্রায়ই থাকে অতীত জুড়ে। হৃদিকার ইতিহাস খুলে দেখতে হবে এবার। শুধু মানুষের ইতিহাস তুলে ধরো, নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে না? আরে ডক্টর সাহেব আপনি আসুন। হ্যাঁ ডাক্তার সাহেবা, সকাল থেকে সারা ঘর খুঁজেছি তোমায়, কিন্তু আপনি ম্যাডামের কোনো খোঁজ নেই। কত ফোন করেছি খেয়াল আছে? পুরো 48 ঘন্টা কল করেছি, মেসেজ চেক করো কতটা করেছি। তারপর কোথায় কোথায় না জানি খুঁজেছি, একমাত্র আমি জানি। অবশেষে তোমার একজন গার্ড খবর দিল তুমি বাড়িতে এসেছো। আরে খুব সকালে বেরিয়েছিলাম, সবাই তখন ঘুমিয়েছিলেন প্রায়ই, তাই কাউকে ডাকিনি। আপনি তো এত পাগল হয়ে পড়েছেন আমায় না পেয়ে, যেন আমি আপনাদের ঘর ছেড়ে না পৃথিবী ছেড়েই চলে গেছি। খবরদার রাখি, এমন কথা আর বলবে না।
আচ্ছা ঠিক আছে, এখন আর গম্ভীর মুখে রাগের রেখা না ফুটিয়ে ওনাদের সাথে পরিচিত হন। ইনি হলেন মা, ইনি আমার আদিল ভাইয়া, আর ইনি ওনার সুন্দরী ওয়াইফ আমার শুভ্রতা আপু। আর ওই যে দুষ্টু মহারাজ খেলা করছেন, উনি হলেন আপু ভাইয়ার ভালোবাসার পদ্মফুল। আর আপনারা ওনার সাথে পরিচিত হন। ইনি হলেন আমেরিকা ফেরত ডক্টর আদিত্য মির্জা। আখির দুষ্টুমিতে সবাই বিষাদ ভুলে মুখে হাসি ফুটিয়ে নিল পলকি। জাহান রহমান, আদিল, সুব্রতা সবাইকে আখির বাড়িতে থাকার ভালো ব্যবস্থা করে দিয়ে আখি আসলেও হাসপাতাল যাওয়ার সময় তাদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যাবে ভেবেছে। তাছাড়াও আদিলকে কিছু টাকা দিয়ে এসেছে আখি আসার আগে, তাদের যা লাগে আনিয়ে নিতে পারার জন্য। বর্তমানে বসে আছে হাসপাতালের পেছনের দিকটায় সেই বট গাছটার নিচে। অজস্র ভাবনার উপর উঁকি দিয়ে বিরক্ত করছে এক বিষাদময় ভাবনা তাকে। আদিত্যকে সেই তিক্ত সত্য না বলে সে থাকতে পারছে না। আখি তো 6 বছর ভালোই ছিল, অন্যের হাত ধরে হোক না সে বিশ্বাসঘাতক, কিন্তু আদিত্যের তো 6টা বছর পিঠা গেল। আর কত কাটাবে আদিত্য তিক্ততার ক্ষণ? সেই তিক্ততায় আদিত্য এখনও জীবনে এগোয়নি। তার যথেষ্ট অধিকার আছে সত্যতা জানার। যাই হয়ে যাক, আখি আদিত্যকে সত্যতা এবার বলেই দিবে ভেবে নিয়েছে। আখি এবার উঠে গেল আদিত্যের ক্যাবিনের দিকে, কিন্তু ক্যাবিনে গিয়ে আদিত্যকে পেল না আখি। তখন একটা নার্স এলো আখির কাছে। রুষা, ডক্টর আদিত্যকে দেখেছো? ম্যাম, আপনি এইখানে? আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি। আশরাফ স্যার সকল ডাক্তারদেরকে নিয়ে মিটিং ডেকেছেন হঠাৎ। আদৃত স্যার ওইখানেই। আপনাকে না পেয়ে আপনার খোঁজে আমাকে পাঠালেন আশরাফ স্যার। সেই কবে থেকে আপনাকে খুঁজেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আখি বেগতিক পায়ে গেল সেখানে। মে আই কাম ইন স্যার? এখন সময় হয়েছে ডাক্তার আখি আপনার আসার। ভুলে যাবেন না, এটা আপনার বাড়ি নয়, আমার হাসপাতাল। এখানে আমার কিছু রুলস আছে, তা মেনে চলতে হবে আপনাকে। আর না পারলে হাসপাতাল ছেড়ে দিবেন। ঠিক সময়ে আপনাকে ডেকে খুঁজে পাওয়া যায় না। খেয়ালি পানা নিয়ে পড়ে থাকার ছিল তো, ডাক্তার হন কেন? এত সকল ডাক্তারদের সামনে কথাগুলো শুনিয়ে দিলেন আশরাফ খান আখিকে। অল্পতেই আখির মুখ চুপসে গেল। চারপাশে তাকিয়ে দেখল সকল ডাক্তারই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। খারাপ লাগলো আখির বড্ড। মৃদুস্বরে বলল, সরি স্যার, সামনে থেকে খেয়াল রাখবো। এসে জায়গায় বসুন আপনি। আখি এসে বসলো ভেতরে, চোখে জল টলমল করছে। হাসছে দিন থেকে তার বাবা বিভিন্নভাবেই তার সাথে খারাপ আচরণ করেন। হয়তো 3 বছরের মনের জ্বালার শোধ তুলছেন উনি। নয়তো যে বাবার কখনো তার মেয়েকে ধমক অবধি দেওয়ার কথা ভাবতেও বুক কেঁপে উঠেছে, সেই বাবা আজ তার মেয়েকে কেন অপদস্থ করবে কথায় কথায়। আগে যে তা মেনে নিতে পারছে না, যে বাবার ভালোবাসা ছাড়া কখনো কিছু পায়নি। আখি সেই বাবার এমন ব্যবহার কেমনি মেনে নিবে? জীবনের একটা ভুল পদক্ষেপ আজ কেড়ে নিলেও আখির সব সুখ নষ্ট করে দিল, সব সম্পর্ক নিঃস্ব করে দিল তাকে। আজ বুঝতে পারল আখি, আবেগপ্রবণ হয়ে মানুষ অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা তখন তার কাছে সঠিক মনে হলেও ভবিষ্যতে ভুল প্রমাণিত হয়। আর যাই হোক, কোনো কিছুতেই আবেগপ্রবণ না হয়ে বুদ্ধি খাটিয়ে চিন্তা করে নেওয়াই জীবন ও মনের ভবিষ্যতের জন্য ভালো। ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলিয়ে হাত পা ছড়িয়ে হাঁস করে বসে আছে রিতিকা, মুখে তার প্রসারিত হাসি। আমার পথে সব কাটা দূর, এখন আত্রিশ শুধু আমার। ওকে আমার কাছ থেকে এখন আর কেউ কেড়ে নিতে পারবে না। ও একান্তই আমার। সবকটা পাগল ছিল, আমি থাকতে আমার আত্রিশের ওপর অধিকার জমাতে এসেছিল। আবালের দল, ওই ডাক্তারটাও পাগল। আমি নাকি আমার শত্রুর সাথে ভাব করব। জানি না কে এই ভাইরাস আমার শরীরে দিয়েছে, কিন্তু যেই দিয়ে থাকুক না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবে না। 3য় ডোজ তো দিতে আসবি, দেখি কেমনে দিয়ে যায়। রিধিকা এত সহজে হার মানবার কেউ না। হাসপাতালে আখির কাজ শেষ হয়ে গেলেও হাদিদের কাজ এখনো বাকি। এদিকে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। হঠাৎ করে ফোন আসলো, মায়ের শরীর খারাপ করেছে অনেকটাই।
তাই হুটহাট বেরিয়ে গেলেও আদিত্যকে না বলি ফোনে মেসেজ করলো। ডক্টর আদিত্য, বাড়িতে মায়ের শরীর হঠাৎ অনেকটা খারাপ করেছে। আমায় বেরিয়ে যেতে হলো আর্জেন্টলি। আমি আর আপনাদের বাড়িতে থাকতে পারবো না। হয়তো মামুনি রাগ করবে, ওনাকে আমি ফোন করে বুঝিয়ে নিব। আর কালকে সকালে পারলে একবার ওখানে আসব। তারপর ওখান থেকে আপনার শহীদ হসপিটাল আসব। তাছাড়া আপনার সাথে অনেক কথা আছে, গুরুত্বপূর্ণ, দেখা হলে বলবো। আদিত্য কাজ সেরে ফোন হাতে নিয়ে আখির মেসেজটা দেখতে পেল। আখির জন্য বুকের ভেতরটা বড্ড খচখচ করছে তার। আশরাফ খানের আখির সাথে এমন ব্যবহার সে মেনে নিতে পারেনি। আখির মুখ আজ সারা দিনই বেশ মলিন ছিল। আজকে এত ব্যস্ত ছিল যে আখির সাথে ভালো করে কথাও বলতে পারেনি আদিত্য। আশরাফ খানকে চাইলেও মুখের উপর জবাব দিতে পারত না আদিত্য, কারণ ওনাকে যথেষ্ট সম্মান করে সে। কিন্তু বিষয়টা সয়ে যেতে পারছে না। তাই কিছুটা ভেবে আশরাফ খানের কেবিনের দিকে এগিয়ে গেল। আশরাফ আর আহিল দুজনেই সেখানে বসেই কিছু কাজ করছিলেন তখন। আহিলের মোটেও ভালো লাগেনি তার বাবা আর আখির সাথে এমন ব্যবহার, তবুও বাবার উপর কিছু বলল না। আশরাফ খানও মেয়ের সাথে এমন ব্যবহার করে এখন মনে মনেই অনুতপ্ত হচ্ছেন। মে আই কাম ইন স্যার? আজিত মাই বয়, প্লিজ কাম অ্যান্ড সিট। আদিত্য বসলো। তা হঠাৎ আমার কেবিনে আসলেন, কোনো ইম্পর্টেন্ট কাজ? স্যার, এদিক ওদিকের কথা বলে আমি বর্তমানে আপনার সময় নষ্ট করতে চাইবো না। সোজা কথাই বলতে চাই, আপনার আজকে আখির সাথে করে যাওয়া ব্যবহারটা আমার ঠিক মনে হয়নি। আমরা সবাই জানি আখি নিজের দায়িত্ব নিয়ে কতটা সিরিয়াস। আজকে আপনি হুট করে মিটিং ডেকেছেন, এতে তখন যে কোনো ডাক্তার নিজের কিছু প্রয়োজনে হাসপাতালের বাইরে থাকতেই পারতো। এটা বড় কিছু ছিল না। আমাকে আমার কাজ শেখাতে এসো না আজিত। না স্যার, তা করার কথা আমি ভাবতেও পারি না। আপনি আমার গুরু, কিন্তু আমার যা সঠিক মনে হয়েছে সেটা বলেছি, বাকিটা আপনি ভালো জানেন। হয়তো আখি একটা ভুল করে গেছে, কিন্তু তার মাসুল যে তাকে জীবন ভর দিতে হবে তেমন কিছু তো নয়। আখি আপনাদের ছাড়া কতটা পীড়ায় আছে তা জানলে হয়তো কখনোই আখিকে দূরে ঠেলে দিতেন না। বাচ্চারা ভুল করতেই পারে স্যার, তবে মা বাবা কি পারেন না বাচ্চার সেই ভুলগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ দিতে? বিষয়টা ভেবে দেখলে খুশি হব স্যার। আমার কথা খারাপ লাগলে ক্ষমা করে দিবেন। চলি তাহলে। আদিত্য উঠেই চলে গেলে আহিল বলল, বাবা, ভুল না হয় আখি করেছে, তাই বলে কি ক্ষমা করা যায় না তাকে? আশরাফ খান কিছুই বললেন না। আহিলের কথার উত্তরে শুধু নীরবতা পালন করে গেলেন। বাড়িতে এসে মায়ের চেক আপ করলো আখি। শরীর অত্যন্ত দুর্বল না, তাছাড়া অতিরিক্ত চিন্তায় শরীর আরও খারাপ করেছিল। আখি ওনাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। হৃদিকা আসলো আখির কক্ষে একটা মাথা ব্যথার ওষুধ নেবে বলে। তার মাথা অত্যন্ত ধরেছে। আখি তাকে বসিয়ে রেখে পাশে ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে ওষুধের বাক্স বের করতে নিলে সেদিনের আখির আনা অজ্ঞাতজনের কাঠিটাও সাথে বেরিয়ে আসে, যা বেরোতেই ফ্লোরে পড়ে যায়। শুভ্রতার চোখ যায় সেদিকে। আরে আখি, তুমিও একই কাঠি কিনেছো? একই কাঠি মানে আপু? আর কার কাছে দেখেছো কাঠিটা? আরে রিদিকের কাছেও সেম কাঠি আছে। তুমি শিওর? এক দেখাতে কি করে চিনলে? আরে চিনবো না, এই কাঠি নিয়ে যা তা। সারাদিন এটাই পরে থাকতো রিদিকা, অনেক পছন্দ ছিল ওর এটা। সেদিন হঠাৎ খুঁজে পাচ্ছিল না বলে আমাকে না জানি কত দোষারোপ করেছিল, কত কথা শুনিয়েছিল। তারপর নিজের রুমেই এক কোণে পড়ে থাকতে পায়। সে কাঠিটা কি তুমি পাশ থেকে দেখেছো? মানে এমন কাঠি তো অনেকেই কিনতে পারে, কিন্তু রিদিকারটা কি তুমি আলাদাভাবে শনাক্ত করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ ওর কাঠিটা সেদিন খুঁজে পেল মাথার দিকটা অল্প ভাঙা পায়। হয়তো দিহানি খেলা করে ভেঙে দিয়েছিল। দেখো তো এটা কিনা। আখি শুভ্রতার সামনে নিয়ে কাঠিটা ধরলে এক মুহূর্তেই চিনে ফেলে সে। হ্যাঁ এটাই তো। তুমি কি করে পেলে এটা? এটা অনেক লম্বা গল্প আপু, পরে বলবো। মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলল আখি। শুভ্রতা বুঝে উঠতে পারল না সে হাসির মানে। আদিত্য পাগলের মতো ডায়েরিটা খুঁজেই যাচ্ছে। মা, মা, কোথায় তুমি? আমার ডায়েরি কোথায় গেছে? আরে কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? তোর জ্বালায় ঘরে থাকতে পারছি না।
আমার ডায়েরি কোথায়? আমি জানি কি? না, জানি না বাবা। কি হয় এসব লিখে? আগের যুগের লোক স্কুলের খাতা ছিঁড়ে চিঠি পাঠাতো ভালোবাসার মানুষকে, আর এখন ডায়েরিতে ভরে ভরে লিখে রেখে দিয়ে যে কি পাই পোলাপাইন। মা, তুমি বলবে কোথায় আমার ডায়েরি? আমি জানি না রে বাবা। তা তোর জন্য এমন কিছু এনেছি যাকে দেখে তোর ডায়েরির ভূত মাথা থেকে নেমে যাবে। আবার কোনো মেয়ের ছবি এনে থাকলে বলে দাও, এখনই আমি আমেরিকার টিকিট বুক করব। আরে, একে রেখে কি কখনো আমেরিকা যেতে পারবি? এর জন্যই তো 6 বছর বনবাস কাটলি। কি মনে করিস আমি কিছুই বুঝি না? আদিতের সামনে আখির ছবি টাঙিয়ে বললেন শায়লা মির্জা। অবাক হলো আদিত। আখি? হ্যাঁ, আখি মনে হয় তুই রাজি না। বাদ দে, চিরকুমারই থাক তুই। মস্কার করে শায়লা মির্জা চলে যেতে নিলেই আদিত ওনাকে আটকালো। আরে আরে, কোথায় যাচ্ছ মা? কে বললো আমি বিয়ে করব না? মনে করবি? ইয়ে মানে, হ্যাঁ। শায়লা মির্জার ভ্রুচনা করার কথার জবাবে হামতা করে মাথার পেছন দিকে চুলকিয়ে সম্মতি জানালো আদিত। শায়লা মির্জা খুশিতে আত্মহারা। এই না হলে আমার ছেলে। দেখ তোর মা এখন তোর বিয়ে কিভাবে করায়। কিন্তু মা, এতে সমস্যা আছে। আমার মনে হয় না আখি মানবে, কারণ ওর সদ্য ডিভোর্স হয়েছে। আমি চাই না এখন এসব নিয়ে ওর সাথে কিছু কথা বলা হোক। কিছুদিন যেতে দাও, আমি নিজে ওর সঙ্গে কথা বলে নিব। বুঝেছি, বাচ্চাদের মুখে বাবার ডাক শোনার জায়গায় দাদা ডাক শোনার ইচ্ছে হয়েছে তোর। মানে খুব সোজা। তোর হাতে ছেড়ে দিলে আরও এক যুগ না পার করে দিবি আকিকে মনে কথা জানাতে। 6 বছর আগে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আজকে নাতি নাতনি আমার কোলে থাকতো। তুই জায়গায় বসে থাক, তোর মা তোর বিয়ে আখির সাথেই করিয়ে দম নেবে। আদৃশ কক্ষ ছেড়ে কোথাও বেরোবে, তখনই হৃদিকা কক্ষে প্রবেশ কর। আদৃশ তাকে দেখে চমকে যায় অনেকটাই। কি হয়েছে আদ্রিস? তোমার কি হয়েছে? কেমনটা দেখাচ্ছে তোমায়? কানের উপরের দিকে অনেকটা চুল উঠে এসেছে কি করে? আদর্শের কথায় হৃদিকা ছুটে যায় আয়নার সামনে। দেখে ঠিকই তার একপাশে চুল অনেকটাই উঠে এসেছে। সে বুঝতেই পারেনি। কি হয়েছে রিদিকা? এমনটা হলো কেন? হৃদিকা বুঝতে পারল বিষয়টা আদর্শের সামনে আসা থেকে ও আটকেতেই পারবে না, তাই বলে দেওয়াই উত্তম বলে মনে করলো। সব কিছুই বলে দিল হৃদিকা, যা ওকে ডাক্তার বলেছে। কথাগুলো শুনে আদর্শ এক প্রকার হেসিয়ে দিল। কি যে বলো রিদিকা, তোমাকে কেউ ভাইরাস কেন দেবে? তুমি তুমি কত কিউট অ্যান্ড সুইট। হয়তো ডাক্তার তোমার রোগের কোনো নাম খুঁজে না পেয়ে ভুলভাল কিছু বুঝিয়ে দিয়েছে তোমায়। তুমি তুমি চিন্তা করো না, আমি আমি তোমাকে অন্য বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। সত্যি সত্যি তোমাকে এভাবে কেমন জানি লাগছে। তা আমি আজকে বাইরে যাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দেব, মাইন্ডটা ফ্রেশ করতে চাই আমি। এমনকি আখিকে নিয়ে অনেক টেনশনে আছে। কাল সকাল অবধি নতুন কাজের লোক এসে যাবে। তুমি থাকো, আমি চলি। কথাগুলো বলে আদেশ চলে গেল। হৃদিকার রাগে পাশের ড্রেসিং টেবিলে লাথি দিল সজোরে। আমি অসুস্থ জেনেও এভাবে চলে গেলে? আর ওই আখি অসুস্থ হলে তো ঘর মাথায় তুলে নিত। আখিকে নিয়ে এখনো ভাবছে। তুমি জানো না আদ্রিস, তুমি কত বড় ভুল করে গেছো। তুমি আমাকে জীবনে জড়িয়েছো, আর আমাকে নিয়েই থাকতে হবে, সে আমি যেমনই হই না কেন। তুমি শুধুই আমার, আর আমার না হলে কারো না। আই লাভ ইউ আদ্রিস, বিকজ আই লাভ ইউ। হাদিদের ডায়েরি পড়তে মত্ত হয়েছে আখি। ডায়েরির প্রতি পৃষ্ঠায় শোভা পেয়েছে হাদিতে রাখির সাথে কাটানো সকল মুহূর্ত, তার বিহনে বিরহ তিথি কাটানো আখ্যান। লেখনীর মাধুর্যে ফুটে উঠেছে তা নিখুঁতভাবে। আমেরিকা থাকাকালীন সময় থেকে নিয়ে দেশে ফিরে আখির সাথে কাটানো সকল ক্ষণ সেখানে আলাদা মানেই ছেয়ে আছে। শ্রেয়সী, তোমার স্মৃতিতে কাটালাম আরও এক দীর্ঘ রাত্রি। হয়তো শুয়ে আছে অন্যের বাহুতে, তবে তোমারই বিরহে বিরহ যন্ত্রণা যে সঙ্গ নিয়েছে এই অধমের। আজ এ কি হলো আমার? সেই পুরাতন অনুভূতি আঁকড়ে ধরল আচমকা। সুখ পাখির সেই কান্না মিশ্রিত স্বর আবারও তোলা করলো এ মন। যদি পারতাম পাখি, নিঃস্ব করে দিতাম সেজন,
যে করেছে তোমাকে নির্হারা, মিছে পিড়িতে গলিয়েছে তোর মন, করেছে আমাকে কাঙাল। আজ ফিরে পেলাম সুখ, তোকে পাবো কোনো ক্ষণে, আবারও ফাঁসবো তোর কথার জালে, আড়ালে হাসবো ইচ্ছে করি তোর কাছে হার মেনে। দুদিন আগের লেখা। ভালোবাসি চোখ পাখি তোমায় আজও মনের গহীন থেকে, ফিরে আসো না, কথা দিলাম নিরাশ করব না কভু, ভালোবাসবো মনের গহীন থেকে, হাগলে রাখবো প্রাণ দিয়ে। আমেরিকা থাকাকালীন সময় থেকে নিয়ে দেশে ফিরে আখির সাথে কাটানো সকল ক্ষণ সেখানে হানাদা মানেই ছেয়ে আছে। দুদিন আগের লেখা, এমনই অজস্র লেখা আদিতের ডায়েরি জুড়ে আখিকে নিয়ে, যা স্পষ্ট প্রমাণ করে আদিত এখনও আখিকে ততটাই ভালোবাসে যতটা ঠিক 6 বছর আগেই বাসত। আর যাই হোক, এই মানুষটা কখনো তাকে ঠকাতেই পারে না। আদিত যে শুধুই আখিকে ভালোবেসে গেছে। আখির মনে জন্মালো আবারও এক আশার আলো। জীবনের প্রথম ভালোবাসার প্রেমে যেন আজ আবার নতুন করে পড়ল। ডায়েরিটা পড়তে গিয়ে আখির চেহারাতে ঝলকালো সুখের হাসি। রিদিকা বাড়ির দরজা জানালা সব কিছু শক্ত করে লাগিয়ে নিয়েছে। বাড়ির সকল দিক নিজে ভালো করে দেখে নিয়েছে। যেই আসুক, আসবে তো কখনো আমায় তৃতীয় ডোজ দিতে। তবে সে জানে না রিধিকা কি জিনিস। যাদের ওপর সন্দেহ ছিল সব কটাকে তাড়িয়ে দিয়েছি। এবার দেখি আসে কে। রাত 2টা। আজিজের বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে আছে হুডিওয়ালা কেউ একজন। বাড়ির পেছন থেকে হুডিওয়ালা সেজন বাড়ির ভেতরে কিছু একটা ছুঁড়ে মারল, যা মাটিতে পতিত হওয়ার সাথে সাথেই সারা বাড়ি ধোঁয়ায় ভরে গেল। হঠাৎ ধোঁয়ার উৎপত্তি চক্ষু সীমানার ভেতর এলে বাড়ির দুজন দারোয়ান সেদিকটায় ছুটে যায়, কিন্তু ধোঁয়ার সংস্পর্শে যেতেই দুজন জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। হুডিওয়ালা সেজন নির্দ্বিধায় আজ গেট দিয়েই বাড়িতে প্রবেশ করে। বাড়ির চারিদিকে বিচক্ষণতা নিয়ে লক্ষ্য করল, ভেতরে প্রবেশে সব রাস্তায় আজ বন্ধ। অজ্ঞাত সেজন এবার বাড়ির বাগানের দিকে যায়, সেখানে বেশ বড় একটা পেয়ারা গাছ, যেটা দিয়ে চড়ে ঘরের ভেতরে প্রবেশ করা যাবে। সেদিকটায় বারান্দা দেওয়া বেশ বড় করে, যেখানে বসে বাগানের দিকটা অনায়াসে চোখ ভরে দেখা যায়। তবে সেখানে প্রবেশ করা গেলেও ঘরের ভিতরে প্রবেশ করে যাওয়া সহজ ছিল না। সেখানে থেকে ঘরে যাওয়ার রাস্তা বড় একটা দরজা দেওয়া, যাতে পাসওয়ার্ড দিতে হবে। অজ্ঞাতজন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মনে মনেই কি যেন ভেবে নিল। অতঃপর এগুলো সেদিকে কয়েক মুহূর্তেই সে অনায়াসে সঠিক পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতে সক্ষম হলো। ঢুকে গেল ভিতরে। রিদিকা শুয়েছিল, কিন্তু হঠাৎ ঘরে কারো উপস্থিতি অনুভবে নাড়া দিলে তার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দাঁড়ালো রিদিকা। হুডিওয়ালা ব্যক্তি রিদিকার কক্ষের পানে এগোচ্ছে। হঠাৎ পেছন থেকে রিদিকা তার উপর ভারী লাঠি দিয়ে প্রহার করতে নিলে অজ্ঞাতজন সাথে সাথেই জায়গা থেকে সরে যায়, যাতে মারটা ফ্লোরে পড়ে। অজ্ঞাত ব্যক্তি একটা লাঠি দিয়ে রিদিকাকে ফেলে দেয়। রিদিকা এবার হাতে থাকা ছুরি নিয়ে অজ্ঞাত জনের উপর হামলা করতে নিলে সে এবার রিদিকার গালে সজোরে একটা থাপ্পড় বসায়। রিদিকা ছিটকে পড়ে ফ্লোরে। অজ্ঞাতজন ভারী স্বরে বলে ওঠে, যতই যা করে নে, নকল নকলই থাকে, আসলের জায়গা নিতে পারে না। শিয়াল যতই চালাকি করুক বাঘ হয়ে উঠতে পারে না, তাই শিয়াল হয়ে বাঘিনীর সাথে টক্কর নিতে আসিস না। এখনই দেখিয়ে দিব কে কি। অতঃপর রিদিকা ছুরি নিয়ে আবারও অজ্ঞাত সে জনের উপর ঝাঁপিয়ে পড়বে। তার আগেই সে বিনা বাক্যে রিদিকার উপর কিছু স্প্রে করলো, যার ফলস্বরূপ তার উপর প্রহার করে ওঠার আগেই জ্ঞান হারিয়ে পড়ে যায় রিদিকা। অজ্ঞাতজন বেশ বড় করে হাসিতে রিদিকার হাত ধরে হেঁচড়িয়ে টেনে নিয়ে যেতে শুরু করে। বিছানার পাশে এসে রিদিকাকে অনেকটাই কোলে করে বিছানাতে তুলে শুইয়ে দেয়। আস্তে আস্তে তার শরীরের সকল কাপড় খুলে ফেলে, শুধু একটা চাদর দিয়ে তার শরীর ঢেকে দেয়। বিছানাটা হাত দিয়ে বেশ খানিকটা অগোছালো করে দেয়। রিদিকার মাথায় হাত বুলিয়ে বলে, রিদিকা সুইটহার্ট, তোকে আমি প্রাণে মারবো না, তোর জীবন ইন্টারেস্টিং করবো শুধু। বড্ড ভালোবাসি যে তোকে সুইটহার্ট। কথাটা বলেই পকেট থেকে পুরুষদের পরিধানের একটা ঘড়ি রিদিকার বালিশের পাশে রেখে দেয়। অতঃপর পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে
হৃদিকার শরীরে প্রবেশ করিয়ে দেয়। কংগ্রেচুলেশন বেবি, 3rd ডোজ কমপ্লিট। শান্তিতে ঘুমো। সকাল 10টার আগ অবধি তোর ওঠার কোনো সম্ভাবনা নেই। যদি কেউ না ওঠায় এর আগে তোর প্রাণের স্বামী এসে পারবেন। আই হোপ। নাও বাই। মুখ দিয়ে রহস্যময়ী একটা সুরে শীষ দিতে দিতে বেরিয়ে গেল সেজন। ঘণ্টাখানেক পর দারোয়ানদের জ্ঞান ফিরে উঠেই নিজেদের এমন অবস্থা সম্পর্কে কিছুই বুঝে উঠতে সক্ষম হয় না। হাদিসকে ফোন করলে ফোন উঠায় না। দুজন আবারও নিজেদের জায়গায় চলে যায়। অনেকবার ফোন করলে হাদিস তাদের ফোন উঠায়। অবশেষে তারা রাতের ঘটনা সম্পর্কে বললে হাদিস অনেকটাই ঘাবড়েই বাড়ি চলে আসলো। সকাল 10টার বেশ আগেই বাড়ি পৌঁছালো। তোমরা দুজন এখানে? ঘরে ম্যাডাম ঠিক আছে কিনা সেটা জানার প্রয়োজন মনে করনি? স্যার, ম্যাডাম তো ভিতর থেকে সব দরজা জানালা বন্ধ করে দিয়েছেন। আমরা বাহির থেকে ম্যাডামকে ডাকলেও ওনার কোনো জবাব পাইনি, তাই আপনাকে ফোন করি। হ্যাঁ স্যার, অনেক ডেকেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দারোয়ানদের কথা শুনে হাদিস বেগতিক পায়ে ঘরের দিকে গেল। হৃদিকাকে ডাকলেও সাড়া পেল না। পাসওয়ার্ড টাইপ করলে দরজা খুলে গেল। হাদিস ঢুকে গেল ভেতরে। অতঃপর সোজা তার কক্ষের দিকে যায়। কক্ষের দরজা ভেজানো দেখেই ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে। হৃদিকাকে উক্ত অবস্থায় দেখে ঠিক থাকতে না পেরে চেঁচিয়ে উঠে তার নাম নিয়ে। চাচানোর শব্দেও হৃদিকার জ্ঞান ফিরে না। হাদিস রেগে মেগে তেড়ে যায় তার দিকে। অতঃপর তাকে তার নাম ধরে ডেকে ঝাঁকাতে শুরু করলে হৃদিকা জেগে ওঠে। কি হয়েছে আদ্রিস? সাত সকালে চেঁচাচ্ছ কেন? তোমার অবস্থা দেখো আগে। ও মা, আমার এই অবস্থা কে করলো? নিজের বিবস্ত্র অবস্থা দেখে আশ্চর্যের সহিত চাদর দিয়ে গা ঢেকে উঠে বসে রীতিকা। কোন নাগর এসেছিল তোমার? কি বলছো আদ্রিস এসব? কোন নাগর মানে? মানে বোঝো না নাকি? ন্যাকা সাজো আমার কাছে। বিবস্ত্র অবস্থায় বিছানায় আয়েসে শুয়ে আছো, বালিশের পাশে পুরুষের হাতের ঘড়ি রাখা, বিছানা এলোমেলো, রাতে হঠাৎ আমার দারোয়ানের অজ্ঞান হয়ে যাওয়া, এর মানে কি হতে পারে বলো তো? কি বলতে চাইছো তুমি আদ্রিস? এটাই বলতে চাইছি, আমার দারোয়ানদের কিছু একটা করে অজ্ঞান করেছে, যাতে তোমার নাগরকে দেখতে না পায় ওরা, আর তারপর ওকে নিয়ে রাতভর ফুর্তি করেছ। স্টপ ইট আদ্রিস, জাস্ট স্টপ ইট। তুমি তা ভাবতেও পারো কি করে? কাল রাতে ওই অজ্ঞাত ব্যক্তিটা এসেছিল যে আমার শরীরে ভাইরাস দিয়েছে। সে হঠাৎ আমার মুখে কিছু স্প্রে করলে আমি জ্ঞান হারাই হয়তো, কারণ তারপরের কোনো কথা আমার মনে নেই। শাট আপ রিদিকা, কথা দিয়ে পাপ ঢাকতে এসো না। আমি বোকা নই। তুমি কি মনে করো মন গড়া কিছু গল্প বলবে আর আমি বিশ্বাস করব? এর জন্যই ঘরে সিসিটিভি সরিয়েছ আমাকে দিয়ে, যাতে আমি তোমার নোংরামো সম্পর্কে কিছু জানতে না পারি। আমারই ভুল ছিল। আখির মতো পবিত্র ফুলের ওপর তোমার মতো নোংরাকে এনে তুলেছি। তুমি বিশ্বাস করো আদ্রিস, আমি সত্যি বলছি। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমার। তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছু নয়। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু তুমি বিশ্বাস করো আমার উপর, প্লিজ। হৃদিকা আদেশের পায়ে লেপ্টে পড়ে কাঁদছে। এদিকে আদেশ ভাবলেশীন হয়ে দাঁড়িয়ে আছে। মস্তিষ্ক ভাবশূন্য অবস্থা ধারণ করলো তার অল্পক্ষণে। কিছু সময় মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে হৃদিকার কাছ থেকে টান দিয়ে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। হৃদিকা কি ডক্টর আখি, আপনি জেলে দিলেন, আপনি বের করলেন, ব্যাপার বুঝলাম না। জেলে আপনি গিয়েছিলেন আপনার কর্মে, কারণ আপনি নিজের হয়ে কোনো পদক্ষেপ নিতে পারেননি। আপনি নির্দোষ তা কাউকে বুঝিয়ে উঠতে পারেননি। ভিকটিম হয়ে সব কিছু মানিয়ে নিয়েছেন। বাসী,
ওকে প্রপোজ করলে সাথে সাথে ও অ্যাকসেপ্ট করে নেয়। তারপর শুরু হয় দুজনের প্রেম। আমার মা বাবা কেউ নেই, একা থাকতাম একটা ভাড়া ঘরে। চাকরি বলতে একটা বেসরকারি স্কুলের টিচার ছিলাম আর একটা কোচিং সেন্টার চালাতাম। অবস্থা খারাপ ছিল না আমার। ওকেও অনেক ভালোবেসে গিয়েছিলাম, তাই একদিন ওকে বললাম আমাদের বিয়ের জন্য ওর বাবাকে বলবো, কিন্তু ও মানা করে দিল। বলল ওর মা বাবা একদম পছন্দ করেন না। প্রথম থেকেই কথা হতো, প্রায় সময় বলতো ওর মা বাবা ওকে ভালোবাসে না, ওকে একদমই পছন্দ করে না, ওকে বিয়ে দিতে চান না। আমার বিয়ে শুনলে নাকি ওকে প্রাণে মেরে ফেলবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করতাম এমনটা কেন করবেন ওনারা? তখন ও বলতো ও নাকি জানে না ওর বাবা মা কেন ওকে অবহেলা করে, কিন্তু কথাটা জোর দিয়েই বলতো ওর মা বাবা ওকে ভালোবাসে না, যাতে আমি ওর কথা বিশ্বাস করে যাই। তাও অনেক বোঝাই ওর মা বাবাকে কোনো রকম আমাদের কথা বলার জন্য। তারপর দোষ দিয়েছিল সেদিন আমার গাড়ে, যার ফলস্বরূপ কেউ শুনেনি আমার কথা। আপনি আর আদৃশ মিলে আমাকে মেরে জেলে দিয়ে দাও। রিদিকা যা করার করে নিয়েছে। আপনাকে আপনার ন্যায় বিচার আমি পাইয়ে দিব, চিন্তা করবেন না। আপনাকে আমি এখন একটা ভাড়া ঘরে নিয়ে যাব, সেখানে আপনি থাকতে পারেন। আজ আজিজের কাজে দেরি হয়ে যাওয়ায় আখি আর আদিতের বাড়ি না গিয়ে হাসপাতালে চলে যায়। আজ যে করেই হোক সে আদিত্যকে সব কিছু জানিয়ে ছাড়বেই। নিজে ক্লাস শেষ করে এসে আদিতের ক্যাবিনে বসে আছে আখি। বর্তমানে আদিতেরও একটা কাজ চলছে, হেসে পড়বি কিছুক্ষণের মধ্যেই, তাই অপেক্ষা করছে সে। কিছুক্ষণের মধ্যেই আদিত্য এসে পড়ল। আরে আখি, তুমি এখানে বসে আছো যে? আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা ছিল আমার। বর্তমানে কোনো কাজ না থাকলে বলুন। না না, এখন কোনো কাজ নেই, বলো কি বলতে চাও। নিজের চেয়ারে বসতে বসতে বললেও আদিত্য। আখি আমতা করে বলল, ব্যাপারটা কি করে জানাবো আপনাকে বুঝতে পারছি না, আর আপনি কেমন প্রতিক্রিয়া করবেন তাও ভেবে পাচ্ছি না। তবে আগে বলুন, সত্যটা শোনার পর আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। কি হয়েছে আখি, বলবে তো? কি এমন কথা হতে পারে যা শুনে আমি খুব বেশি রিয়্যাক্ট করব বলে তোমার মনে হয়? আসলে কি হয়েছে আখি, বলবে তুমি? তোমাকে এর আগে কখনো এমন দ্বিধাদ্বন্দ্বে দেখিনি, বলো কি হয়েছে। আসলে 6 বছর আগে আমরা নিজেরা আলাদা হইনি, আমাদের আলাদা করা হয়েছে। অপ্রস্তুত মনোভাবে শহীদ বলে দিল আখি। আলাদা করা হয়েছে মানে? অতঃপর আখি নিজের ফোনে করা সানিয়ার ভয়েস রেকর্ড শোনায় আদিত্যকে। সবকিছু শুনে আদিত্য যেন পাথর হয়ে যায়। এত কড়া সত্য কি করে মেনে নিবে? নিজের গানেই আজ বিশ্বাস করে উঠতে পারছে না। রাগে ক্ষোভে চোখ দিয়ে গড়াতে শুরু করেছে জল। মুহূর্তেই আদিতের চোখগুলো রক্তবর্ণ ধারণ করে নিয়েছে। উঠেই হনহনিয়ে বেরিয়ে গেল। এবার হাঁকি তার পেছনে ছুটতে শুরু করলো। ডক্টর আদিত্য, কোথায় যাচ্ছেন আপনি? ওই আত্রিশকে খুন করতে।
ও আমার কাছ থেকে আমার বেঁচে থাকার, আমার খুশি থাকার কারণ, আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে। আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছিল। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ডক্টর আদিত্য, আইন নিজের হাতে তুলে নেবেন না। ওকে সাজা দেওয়ার অনেক রাস্তা আছে। সোজা ওকে খুন করতে গেলে কেমন হবে? আপনার পুরো জীবন পড়ে রয়েছে সামনে। আপনার লাইসেন্স চলে যাবে। মাথায় রাখতে হবে এসব। আপনি তো ওর মতো বাজে নন। মাথা ঠান্ডা করুন প্লিজ। চলে যাক সব জাহান্নামে, আমার কোনো কিছু আসে যায় না। আমার তুমিকে কেড়ে নিয়েছে ও। নিজের হাতে ওকে সাজা না দিলে শান্তি পাবো না। সজোরে গর্জে ওঠে কথাগুলো বলে আদৃত। হাসপাতালের অনেকেই সেখানে জড়ো হয় মুহূর্তেই। আদিত্য আখির হাত থেকে নিজেকে ছাড়িয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আখিও পিছু যায় তার। আদিত্যকে আখি এই দ্বিতীয়বার এত রাগে দেখতে পেয়েছে, যা মোটেও ভালো কিছু লক্ষণ বলে মনে হলো না তার কাছে। অতঃপর সেও নিজের গাড়িতে পিছু নিল আদ্রিতের। আহিল আর আশরাফ খানের চোখে উক্ত দৃশ্য গেল। কি হয়েছে বাবা, কোনো আন্দাজ করতে পারছো? না, তবে আখি আদ্রিতর মধ্যে কোনো সমস্যা হয়েছে বলে মনে হয়। জানো বাবা, আমার মনে হয় ওদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছিল 6 বছর আগেই। তোমার মনে আছে আখি আদ্রিতের জন্য কত পাগল ছিল? আমরাও রাজি ছিলাম এ ব্যাপারে। কিন্তু হঠাৎ একদিন আদ্রিত আমেরিকায় চলে যায়। আখিও কেমন মনমরা হয়ে পড়ে, অসুস্থও হয়, তবে আমাদের কিছু বলে না। আদ্রিতের সাথে এ নিয়ে কথাও বলতে দেয় না আমাদের। অতপর 3 বছর আগে আমরা যখন আখির সাথে আদ্রিতের বিয়ে ঠিক করতে চাই, তখন আখি সোজা মানা করে দেয় আর আদ্রিসের ব্যাপারে জানায় আমাদের। আমার তো মনে হয় এ সব কিছুতেই কোনো না কোনোভাবে আদ্রিস জড়িত। আমার তো প্রথম থেকেই আদৃশ্যকে পছন্দ ছিল না। বাবা, আমরা কি পারি না আখিকে আবারও একটা সুযোগ দিতে? আহিলের কথার উত্তরে আশরাফ খান কিছুই বললেন না, শুধু নীরবতাই পালন করে গেলেন। আদিত্য হাওয়ার বেগে গাড়ি টানলো হাদৃশের খোঁজে। যেহেতু দুপুর গড়িয়ে গেছে, সেহেতু হাদৃশ তার কাজের স্থানেই থাকবে, বাড়িতে থাকার কথা নয়। সেই হিসেবেই সেদিকেই পথ ধরল আদিত্য। পৌঁছে গেল সেখানে অবশেষে। আদৃশ চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে বসে আছে চোখ বুজে। তিক্ত সকল ভাবনার চাপে মাথাটা বুঝি এখনই ফাটবে। চোখের সামনে যেন ধরা পড়ছে জীবনে করে যাওয়া সকল ভুল। বুঝে উঠতে সক্ষম হচ্ছে ভালোবাসার উপর মোহের অবস্থান করিয়ে কত বড় ক্ষতি করে গেছে সে নিজের। চাইলেও সে এবার আখিকে ফিরাতে পারবে না। এদিকে রিদিকাকে পাশে রাখার চিন্তা যেন এখন দূর দূর অব্দি নেই। আজ বুঝতে পারছে কাজের মানুষের কাছ থেকে ধোঁকা মেনে নেওয়াটা কতটা যন্ত্রণার। ঠিক তখনই আদিত্য এসে আদৃশের কলার চেপে ধরে দাঁড় করিয়ে প্রবল এক ঘুষিতে তাকে ফ্লোরে ফেলে দিল। আদৃশ তার জবাবে নিজেও আদিত্যের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে লেগে গেল লড়াই। কেউ কেউ থেকে কম যাচ্ছে না। আদিত্য আদৃশের উপর বেশ ভারী পড়ছে, তবে যেহেতু সে আদৃশের তুলনায় বেশি দক্ষ ও বলিষ্ঠ। আদিত্য আদৃশকে মারতে থেকে বলল, তোকে আমি ছাড়বো না আদৃশ। তুই আমার কাছ থেকে আমার আখিকে কেড়ে নিয়েছিস, আমার 6টা বছর অন্ধকারে ভরে দিয়েছিস। আমি আখিকে কেড়ে নেইনি, ও আমার ছিল। তোর আসার অনেক বছর আগ থেকেই ওর সাথে আমার পরিচয় ছিল। ওকে ভালোবাসি আমি সেই ছোটবেলার থেকে। কিন্তু মধ্যখানে এসে তুই আমার জায়গা নিতে চেয়েছিলি, আবার আমার আখিকে কেড়ে নিতে চেয়েছিলি, কিন্তু আমি তা হতে দিইনি। আমার আখিকে আমার কাছে ধরে রাখতে যা করতে হয়েছে আমি সব করেছি, কারণ কারণ ও শুধুই আমার। আদেশের তিক্ত বাণী শুনিয়ে হাদিতের রাগের পরিমাণ যেন সীমা পেরিয়ে গেল। হাদিসের উপর দ্বিগুণ হারে ভারী পড়ল সে। এবার আর আদৃশ হাদিতের জবাবে তাকে যথেষ্ট টক্কর দিয়ে উঠতে পারছে না। অতিরিক্ত মারে আদৃশকে বেশ দমিয়ে নিয়েছে আদিত্য। মারতে মারতে অনেকটা দুর্বল করে ফেলেছে তাকে, তাও মারছে। সময়ের সাথে আদিত্যের রাগ যেন বাড়ছেই। যতই মারছে ততই মারতে মন চাইছে। একমাত্র আদৃশের প্রাণহীন স্তব্ধ শরীর যেন তাকে শান্ত করতে পারবে। সেই ভাবনায় আদৃশকে মেরে প্রায় অচেতন অবস্থায় ফ্লোরে ফেলে
পাশের চেয়ার তুলে তার উপর দিয়ে মারবে, তখনই আঁকি এসে চেয়ারটা পাকড়াও করে। কি করছেন ডক্টর আদিত্য? পাগল হলেন আপনি? ওকে মারলে আপনার কি হবে ভাবতে পারছেন? না, ভাবিনি। আমি আর ভাববো না। ওর সাহস হয় কি করে তোমাকে নিজের বলে দাবি করার? তুমি আমার ছিলে, আমার আছো আর আমারই থাকবে।